সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে তোমাদের সাথে আলোচনা করব কপোতাক্ষ নদ নিয়ে। আর এই কপোতাক্ষ নদ লিখেছেন কিন্তু মাইকেল মধুসূদন দত্ত। তো কথা হলো, স্যার মাইকেল মধুসূদন দত্ত, এই কথাটা বলার আগে এত বেশি নাটকীয়তা কেন? নাটকীয়তা করতেই হবে, কারণ মাইকেল মধুসূদন দত্ত নামটাই এমন, ব্যক্তিটাই এমন, পার্সোনালিটি এমন। এই মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের, আমি বলবো, সবচাইতে প্রতিভাবান লেখক। তিনি যাই হাত দিয়েছেন সেটাই হয়ে গেছে বাংলা সাহিত্যের প্রথম, সেটাই হয়ে গেছে সার্থক। উনি বাংলা সাহিত্যের প্রথম সনেট লেখক, অর্থাৎ বাংলা সাহিত্য সনেটের যুগে প্রবেশ করেছে মাইকেল মধুসূদন দত্তের হাত ধরে। উনি বাংলা সাহিত্যের প্রথম নাটকের লেখক, অর্থাৎ বাংলার নাটকের জনক কিন্তু মাইকেল মধুসূদন দত্ত। সে 1859 সালে শর্মিষ্ঠা নাটকের মাধ্যমে এই নাটক লেখা তিনি শুরু করেছিলেন। বাংলা সাহিত্যের প্রথম ট্র্যাজেডি নাটক কৃষ্ণকুমারী তার হাত ধরেই লেখা। বাংলা সাহিত্যের প্রথম প্রহসন একেই কি বলে সভ্যতা মাইকেল মধুসূদন দত্তের হাত ধরেই লেখা। বাংলা সাহিত্যের একমাত্র সার্থক মহাকাব্য মেঘনাদ বধ কাব্য 1861 সালে যেটি প্রকাশিত হয়েছিল, সেটিও কিন্তু এই মাইকেল মধুসূদন দত্তের হাত ধরেই লেখা। আবার মাইকেল মধুসূদন দত্ত কিন্তু অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। অমিত্রাক্ষর ছন্দ আবার কি জিনিস আমরা একটু পরে আলোচনা করব। আমাদের অমিত্রাক্ষর ছন্দ বলতে সংক্ষেপে যদি বলি, সেটা হচ্ছে ছন্দ মিল থাকবে না, অর্থাৎ ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ান হার, এই যে সার হার লাস্টে অন্তমিল আছে, ছন্দমিল আছে, এগুলোকে বলা হয় মিত্রাক্ষর। আর লাস্টে যদি ছন্দমিল না থাকে তাহলে সেটাকে বলা হয় অমিত্রাক্ষর ছন্দ। তা আমাদের মাইকেল মধুসূদন দত্ত বললেন সবাই ছন্দ মিলতে লেখে, আমি ছন্দ মিলতে লিখবো না। উনি কবিতা লিখলেন অমিত্রাক্ষর ছন্দে, অর্থাৎ ছন্দমিল না রেখে। সেই এতক্ষণে জানিনও, এতক্ষণে অরিন্দম কহিল বিষাদে, জানুনি কেমনে আসি লক্ষণ পশিল অন্তপুরে। দেখো, কোনো ছন্দমিল কিন্তু এখানে নেই। এই যে সবাই ছন্দমিল লিখলেও উনি ছন্দমিল ছাড়াই যে কবিতা লিখলেন, এই কারণে উনি কিন্তু হয়ে গেলেন বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি। আমরা বিদ্রোহী কবি বললেই কাজী নজরুল ইসলামের কথাটা বলি, কিন্তু বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কিন্তু এই মাইকেল মধুসূদন দত্ত। শুধুমাত্র অমিত্রাক্ষর ছন্দের জন্যই উনি বিদ্রোহী কবি ব্যাপারটা এমন না। উনি যে মেঘনাদ বধ মহাকাব্যটা লিখেছেন, এই মেঘনাদ বধ কাব্যের মহাকাব্যটাকে, এই কাহিনীটা তিনি নিয়েছেন বাল্মীকির রামায়ণ থেকে। কিন্তু বাল্মীকির রামায়ণে কিন্তু রাম এবং লক্ষ্মণকে দেবতা তুল্য করে তোলা হয়েছে। এখনো মানুষ রামের পূজা করে। কিন্তু আমাদের মাইকেল মধুসূদন দত্ত যখন এই যে মেঘনাদ বধ কাব্য লিখলেন, তখন কিন্তু তিনি রাম এবং লক্ষ্মণকে বানিয়ে দিলেন ভিলেন, আর রামায়ণের যে ভিলেন অর্থাৎ রাবণ এবং মেঘনাদ, তাদেরকে তিনি বানিয়ে দিলেন হিরো। মানে কাহিনীর বিনির্মাণ করলেন, উল্টো দিক থেকে কাহিনীকে দেখলেন, ভিন্ন চোখে দেখলেন কাহিনীকে। এই কারণেও কিন্তু আমাদের মাইকেল মধুসূদন দত্তকে বিদ্রোহী কবি বলে আখ্যা দেওয়া হয়। অর্থাৎ বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি মাইকেল মধুসূদন দত্ত। যাই হোক, মাইকেল মধুসূদন দত্ত, আমরা স্লাইডে ঢোকার আগে আমরা অনেক কিছু বলে ফেললাম। আসো একটু সংক্ষেপে দেখি এই মাইকেল মধুসূদন দত্তের জীবনীটা কেমন ছিল। কে ছিলেন মাইকেল মধুসূদন দত্ত? আমাদের এই মাইকেল মধুসূদন দত্ত, ওনার জন্ম 1824 সালে, 1824 সালের 25 জানুয়ারি। আর জন্মটা হয়েছিল হচ্ছে, আমরা কপোতাক্ষ নদ পড়ব, এই কপোতাক্ষ নদটা হচ্ছে যশোর জেলার কেশবপুর থানার সাগরদাড়ি গ্রামের পাশে। অর্থাৎ মাইকেল মধুসূদন দত্তের জন্ম কোথায়? যশোর জেলার কেশবপুর থানার সাগরদাড়ি গ্রামে 1824 সালের 25শে জানুয়ারি। এই মাইকেল মধুসূদন দত্তের পিতার নাম ছিল মহামতি মুন্সী রাজনারায়ণ দত্ত। দেখো, মহামতি মুন্সী মানে উনি ছিলেন সরকারি উকিল। তো যেহেতু উনি সরকারি উকিল ছিলেন, ওই সময় সরকার তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাই ইংরেজরা ওনাদের বাসায় বেশ যাতায়াত করতেন। তো তাদের ঠাট বাট চাল চলন দেখে আমাদের মাইকেলের, অর্থাৎ তিনি তো তখন মাইকেল হন নাই, 1843 সালের আগে উনি মাইকেল হননি,
যাই হোক, আমাদের মধুসূদন দত্তের মনে হতো যে আমিও আসলে ইংরেজ হব, মানে এদের মতো পোশাক আশাক পরবো, এদের মতো কথা বলবো। তার মনের ভিতরে ইংরেজ হওয়ার বাসনা জন্মালো। আবার এর বিপরীতে মাইকেল মধুসূদন দত্ত তার বাসায় যাদেরকে দেখতেন, যে মানুষগুলোকে দেখতেন যারা তার বাসায় ভিত্তের কাজ করে, চাকরের কাজ করে, মালির কাজ করে, তারা সবাই বাংলায় কথা বলে। তাই তার কাছে বাংলা ছিল চাষা ভোষার ভাষা। অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত চাইতেন ইংরেজিতে কথা বলতে, ইংরেজদের মতো হতে, এবং একটা পর্যায়ে এসে তিনি চাইতে শুরু করলেন যে আমি ইংরেজি ভাষায় সাহিত্য রচনা করব। রিমেম্বার, আমি কিন্তু বলেছি মাইকেল মধুসূদন দত্ত ইংরেজি ভাষায় সাহিত্য রচনা করতে চেয়েছিলেন, অর্থাৎ ইংরেজি ভাষার সাহিত্যিক হতে চেয়েছিলেন। বাংলা ভাষায় তিনি সাহিত্য রচনা করতে চান নাই, এমন কোনো স্বপ্ন তিনি দেখেন নাই। যেহেতু তিনি ইংরেজি ভাষায় সব সাহিত্য রচনা করতে চেয়েছিলেন, তাই স্বাভাবিকভাবেই এই ধরনের স্কুলে তিনি ভর্তি হবেন। যখন সাল 1831 সাল, তিনি চলে গেলেন কলকাতাতে। কলকাতায় একটা স্কুল ছিল ওই সময়, লালবাজার গ্রামার স্কুল। তার এখানে তিনি ভর্তি হয়ে গেলেন 1831 সালে, মানে ওনার বয়স যখন 7 বছরের মতো। এর 2 বছর পরে 1833 সালে, এই যে এখানে লিখে দেওয়া আছে দেখো, 1833 সালে তিনি চলে গেলেন কলকাতার হিন্দু কলেজে। কলকাতার হিন্দু কলেজে, আসলে কলেজে যাওয়ার তো ওনার বয়স তখনও হয়নি, তিনি গেলেন কলকাতার হিন্দু কলেজের স্কুল শাখায় যাই ভর্তি হলেন 1833 সালে। এখন এই কলকাতায় থাকাকালে, এই হিন্দু কলেজে থাকাকালে মাইকেল মধুসূদন দত্ত যোগ দেন ইয়ং বেঙ্গল নামে একটা সংগঠনে। এই ইয়ং বেঙ্গলটা হচ্ছে ডি রোজোরিও এই সংগঠনটা গড়ে তুলেছিলেন। এখানে আসলে ইংরেজি ভাবধারায় বিশ্বাসী যারা, এরকম জীবনযাপন যারা করতে চায়, এই ধরনের সমমনাদের একটা গ্রুপ। তিনি কিন্তু এই ইয়ং বেঙ্গলের সদস্য ছিলেন মাইকেল মধুসূদন দত্ত। এখানে থাকা অবস্থায় তার পরিচয় হয় ফাদার রেভারেন্ডের সাথে। এই ফাদার রেভারেন্ড মাইকেল মধুসূদন দত্তকে বোঝালেন, তুমি তো আসলে ইংরেজিতে সাহিত্য রচনা করতে চাও, তো ইংরেজরা তো খ্রিস্টান, খ্রিস্টানরা কিন্তু হিন্দুর বই পড়বে না, তাহলে তুমি খ্রিস্টান হয়ে যাও। এছাড়াও যেহেতু ইংরেজদের তার ভালো লাগতো, ইংরেজ লাইফস্টাইল তার ভালো লাগতো, তাই ইংরেজদের ধর্মটার প্রতিও তার একটা অনুরাগ ছিল। তাই মাইকেল মধুসূদন দত্ত ব্যাপটাইজড হলেন ফাদার রেভারেন্ড কর্তৃক। কবে ব্যাপটাইজড হলেন? 1800 বইয়ের যে তথ্য 1842 সালে হয়েছিলেন, কিন্তু আমাদের বোর্ড বইয়ের যে তথ্য, সেই তথ্য অনুযায়ী 1843 সালে মাইকেল মধুসূদন দত্ত ব্যাপটাইজড হলেন, খ্রিস্টান হয়ে গেলেন। এবং খ্রিস্টান হওয়ার সাথে সাথে মাইকেল মধুসূদন দত্তের নামের সাথে যুক্ত হয়ে গেল মাইকেল পদবী। প্রশ্নটা কিন্তু এমন আসে, মাইকেল মধুসূদন দত্ত কবে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন? কবে? উত্তরটা হচ্ছে 1843 সালে। আবার প্রশ্নটা এমনও আসতে পারে, কবে মাইকেল মধুসূদন দত্তের নামের আগে মাইকেল উপাধি যুক্ত হয়? একই কথা, যেদিন থেকে তিনি খ্রিস্টান হয়েছেন সেদিন থেকে তার নামের সাথে মাইকেল উপাধি যুক্ত হয়েছে, তাই না? এরপর এখন মাইকেল মধুসূদন দত্ত, মধুসূদন দত্ত দত্ত কিন্তু তিনি তিনি যখন তার বাসায় জানলো হিন্দু ব্রাহ্মণের ছেলে আসলে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়েছে, তখন এই রাজনারায়ণ দত্ত মাইকেল মধুসূদন দত্তকে বাসা থেকে বের করে দিলেন, যে তোমার মতো ছেলে আমার দরকার নেই। আসবেন কোথায়? হিন্দু কলেজে। যে হিন্দু কলেজে তিনি পড়তেন, হিন্দু কলেজ তো হিন্দু কলেজ, তাই না? তার মানে হিন্দু কলেজেও তার জায়গা হলো না খ্রিস্টান ধর্ম গ্রহণ করার ফলে। তাকে ভর্তি হতে হলো আর একটা কলেজে, সেই কলেজটার নাম বিশপস কলেজ। বোঝা যাচ্ছে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন সেই কলেজ। সেখানেও খুব বেশি দিন টিকলেন না, বই খাতা সব বিক্রি করে চলে গেলেন মাদ্রাজে। সেখানে গিয়ে তার পরিচয় হলো রেবেকা নামে এক ইংরেজ মহিলার সাথে, এক ইংরেজ নারীর সাথে তার প্রেম হলো, বিয়ে হলো। যাই হোক, এই প্রেম বিয়ের পরে আসি তার সাহিত্য রচনার ক্ষেত্রে। আমি কিন্তু বারবার বলেছি মাইকেল মধুসূদন দত্ত তিনি চেয়েছিলেন ইংরেজি সাহিত্যিক হতে, মানে ইংরেজিতে তিনি সাহিত্য রচনা করতে চেয়েছিলেন। তাহলে ইংরেজিতে সাহিত্য রচনার তার হাতে খড়ি কবে হলো? হাতে খড়ি হলো দ্য ক্যাপটিভ লেডি, এটা রচনার মধ্য দিয়ে। দ্য ক্যাপটিভ লেডি এটা একটা ইংরেজি কাব্য। এই দ্য ক্যাপটিভ লেডি রচনার মধ্য দিয়ে আসলে মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যে হাতে খড়ি ঘটলো। এই ক্যাপটিভ লেডিটা আসলে রচনা করে বই প্রকাশ করার জন্য তার সে সময়কার ওয়াইফ রেবেকা তার গহনা গাটি বিক্রি করে মাইকেল মধুসূদন দত্তকে টাকা দিয়েছিলেন, অর্থ দিয়েছিলেন বইটা বের করার অর্থ। আচ্ছা, তো ক্যাপটিভ লেডিটা আসলে সাহিত্য গুণটা ভালো, যারা সমালোচক আছেন তারা এটার প্রশংসা করেছেন, কিন্তু কেন জানি এই বইটা চললো না।
কেন চললো না? মাইকেল মধুসূদন দত্ত চিন্তা ভাবনা করলেন, চিন্তা ভাবনা করে বের করলেন যে যতই মাইকেল থাকুক না কোনো নামের আগে আসলে তো নামটা মধুসূদন দত্ত, যেহেতু তার নাম হচ্ছে মধুসূদন দত্ত, তাহলে বোধহয় এই কারণে একজন ভারতীয়ের বই আসলে ব্রিটিশরা কিনতেছে না, কারণ ব্রিটিশরা ভারতীয়দেরকে চাকর মনে করে, গোলাম মনে করে, তাহলে নাম চেঞ্জ করতে হবে। এবার মাইকেল মধুসূদন দত্ত নাম পরিবর্তন করলেন, ছদ্মনাম গ্রহণ করলেন। ছদ্মনাম গ্রহণ করলেন কি? ছদ্মনাম নিলেন টিমোথি পেনপোয়েম। তার ছদ্মনাম গ্রহণ করলেন টিমোথি পেনপোয়েম। এটা ছিল মাইকেল মধুসূদন দত্তের ছদ্মনাম। এই ছদ্মনাম নিয়ে তিনি রচনা করলেন এই যে দ্য ভিশন অব দ্য পাস্ট। এই ভিশন অব দ্য পাস্ট এটা আর একটা গ্রন্থ, এই বইটা তিনি লিখলেন টিমোথি পেনপোয়েম ছদ্মনাম নিয়ে। এটারও অর্থ রেবেকা দিল তার বাবার কাছ থেকে ধার করে এনে। দুঃখের বিষয় এই বইটাও চলল না। একটা পর্যায়ে রেবেকার সাথে আমাদের মাইকেল মধুসূদন দত্তের ছাড়াছাড়ি হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়। তবে মাইকেল মধুসূদন দত্ত বেশ লাকি ছিলেন, আমার মনে হয় অবশ্যই অনেক হ্যান্ডসাম ছিলেন, কারণ এই রেবেকার সাথে একটা ডিভোর্সের পরেই তার প্রেম হয়, পরিণয় হয় আর একজন ইউরোপীয় মহিলার সাথে। ইনি ফ্রেঞ্চ মহিলা, ফরাসি মহিলা সোফিয়া। এই সোফিয়ার সাথে তার পরিণয়ের পরে সোফিয়াকে বিয়ে করে তিনি চলে গেলেন ফ্রান্সের ভার্সাইতে। ফ্রান্সের ভার্সাই নগরীতে, মনে রাখতে হবে এই কপোতক্ষ নদ কিন্তু আমাদের মাইকেল মধুসূদন দত্ত ফ্রান্সের ভার্সাই নগরীতে বসে লিখেছিলেন। তো মাইকেল মধুসূদন দত্ত ফ্রান্সের ভার্সাইতে চলে গেলেন এবং সোফিয়া তাকে পরামর্শ দিলেন যে তুমি আসলে এই ইংরেজিতে সাহিত্য রচনা না করে বাংলায় লেখালেখি করো। তো আমাদের মাইকেল মধুসূদন দত্ত প্রথম বাংলায় একটা কবিতা লিখলেন, সেই কবিতাটার নাম কবি মাতৃভাষা। এই কবি মাতৃভাষা হয়ে গেল বাংলা সাহিত্যের প্রথম সনেট, মানে প্রথম 14 লাইনের কবিতা। সনেটের বৈশিষ্ট্য নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। তো যাই হোক, এরপরে তিনি বাংলায় লেখালেখি শুরু করলেন, আর তাকে ফিরে তাকাতে হলো না। একের পর এক ফ্রান্সের ভার্সাই নগরীতে এই কবি মাতৃভাষার পরে কপোতক্ষ নদ, এগুলো সবই সনেট। যে সনেটগুলো তার একটা বইতে সংকলিত করা হয়েছে, যেটার নাম হচ্ছে চতুর্দশপদী কবিতাবলী। যাই হোক, এরপরে আমাদের মাইকেল মধুসূদন দত্ত দেশে ফিরে আসলেন, মানে উনি আসলেন মাদ্রাজে, মাদ্রাজ থেকে তারপরে কলকাতায় একদিন ঈশ্বরচন্দ্র সিং এর সাথে রত্নাবলী নামে একটা নাটক দেখতে গেলেন একটা থিয়েটারে। যে দেখলেন হায় আল্লাহ, নাটকের তো বেহাল অবস্থা, তাহলে কি করতে হবে? নাটক লিখতে হবে। এবার উনি নাটক লিখলেন। এটা কত সালের কথা? নাটক লিখলেন 1859 সালে। 1859 সালে উনি নাটক লিখলেন। নাটকটার নাম হচ্ছে শর্মিষ্ঠা। 1859 সালে লিখলেন এই নাটকটা। এটা হয়ে গেল বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক। লিখলেন কৃষ্ণকুমারী, এটা হয়ে গেল বাংলা সাহিত্যের প্রথম ট্র্যাজেডি নাটক। লিখলেন একে কি বলো সভ্যতা, হয়ে গেল বাংলা সাহিত্যের প্রথম প্রহসন। 1861 সালে লিখলেন মেঘনাদবধ মহাকাব্য, এটা হয়ে গেল বাংলা সাহিত্যের একমাত্র সার্থক মহাকাব্য, মানে তাকে আর ফিরে তাকাতে হলো না। একের পর এক নাটক, একের পর এক কাব্য তিনি লিখে গেছেন। এখন কথা হলো মাইকেল মধুসূদন দত্ত কি কি কাব্য লিখেছেন। মাইকেল মধুসূদন দত্ত দেখো এখানে উপরে দিয়ে দেওয়া আছে। মাইকেল মধুসূদন দত্ত লিখেছেন হচ্ছে তিলোত্তমা সম্ভব কাব্য, মেঘনাদবধ কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য এবং চতুর্দশপদী কবিতাবলী। তার মধ্যে মনে রাখতে হবে মেঘনাদবধ এটা 1861 সালে প্রকাশিত হয়েছিল। এটা একটা মহাকাব্য, বাংলা সাহিত্যে প্রথম এবং একমাত্র সার্থক মহাকাব্য হচ্ছে এই মেঘনাদবধ কাব্য। তাহলে এটা তো মহাকাব্যের মধ্যে চলে গেল, বাকি থাকে 4টা মাইকেল মধুসূদন কর্তৃক লেখা। এই 4টা কাব্য আমরা মনে রাখতে পারি খুব সংক্ষেপে এইভাবে, ব্রতি বীচ এই শব্দটার মাধ্যমে। ব্রতি বীচ কিভাবে মনে রাখতে পারি? এই ব্রতে হচ্ছে ব্রজাঙ্গনা, তারপরে তিতে হচ্ছে তিলোত্তমা সম্ভব কাব্য, বয়দীর্ঘিতে হচ্ছে বীরাঙ্গনা কাব্য, আর চতে হচ্ছে চতুর্দশপদী কবিতাবলী। ব্যাস, ব্রতি বীচ এটুকু যদি আমি মনে রাখি তাহলে মাইকেল মধুসূদন দত্তের লেখা কাব্যগুলো আমরা মনে রাখতে পারবো। ব্রজাঙ্গনা, তিলোত্তমা সম্ভব, বীরাঙ্গনা এবং চ হচ্ছে চতুর্দশপদী কবিতাবলী। মাইকেল মধুসূদন দত্তের নাটকগুলো কি কি? শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী এবং মায়াকানন। আমরা মনে রাখতে পারি এইভাবে, শর্মিষ্ঠা এবং কৃষ্ণকুমারী মায়াকাননে পদ্মাবতীর নাটক করে। কিভাবে মনে রাখবো? শর্মিষ্ঠা এবং কৃষ্ণকুমারী মায়াকাননে পদ্মাবতী নাটক করে। এগুলো হচ্ছে আমাদের মাইকেল মধুসূদন দত্তের
নাটক। এছাড়া তার প্রহসন আছে দুটা, এটাই কি বলে সভ্যতা, এটা তো বাংলা সাহিত্যের প্রথম প্রহসন। আর একটা প্রহসন হচ্ছে বুড়ো শালিকের ঘাড়ে রো, এগুলো হচ্ছে তার প্রহসন নাটক, প্রহসন এগুলা। তাহলে বুড়ো শালিক, একে কি বলে সভ্যতা, আর বুড়ো শালিকের ঘাড়ে রো হচ্ছে আমাদের মাইকেল মধুসূদন দত্তের প্রহসন। প্রহসনও কিন্তু এক ধরনের নাটক, তবে ব্যঙ্গ নাটক। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের মাইকেল মধুসূদন দত্তের গদ্য অনুবাদ, মানে লেখার গদ্যে অনুবাদ করেছেন একটা জিনিস, সেটা হচ্ছে হেক্টর বধ। খুব বেশি ইম্পর্টেন্ট না তোমাদের জন্য। জীবনাবসান ঘটে, মৃত্যু কবে? উনি বেঁচে ছিলেন 49 বছর, 1824 জন্ম, 1873 ওনার মৃত্যু, 1873 29 জুন উনি মারা যান। ওনার সমাধি স্থান, মানে ওনাকে সমাহিত করা হয়েছে কলকাতার লোয়ার সার্কুলার রোডে, এখনো ওখানে ওনার সমাধি আছে। মানে উনি তো খ্রিস্টান, হিন্দু থেকে খ্রিস্টান হয়ে গিয়েছিলেন, তাই ওনাকে সমাধিস্থ করা হয়েছে। ঠিক আছে, এটা কোথায়? কলকাতার লোয়ার সার্কুলার রোডে। এটা ছিল আমাদের মাইকেল মধুসূদন দত্তের জীবনী। এখন আমরা আলোচনা করব মেঘনাদ, এখন আমরা আলোচনা করব কপোতাক্ষ নদ কবিতাটা নিয়ে। এটা একটা সনেট। সনেটের কি কি বৈশিষ্ট্য হয়, কখন এটাকে আমি সনেট বলতে পারবো, কখন সনেট বলতে পারবো না, কেন কপোতাক্ষ নদ সনেট হলো, কি না হলে সনেট হতো না, এগুলো সবকিছু নিয়ে আলোচনা হবে। তবে এই ক্লাসে না, নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে তোমাদের সাথে অনলাইনে অথবা আমাদের ওমেগাতে। আর ওমেগার ঠিকানাটা কোথায়? ওমেগার ঠিকানাটা হচ্ছে ব্লক সি, রোড 5, বাসা নাম্বার 29, রামপুরা, বনশ্রী, ঢাকা। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।